গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই। আচ্ছা, আজকে যে জন্য আমরা এক জায়গায় হয়েছি সেই উদ্দেশ্যটা তো একদম ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার, যে আজকে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেখানে পিএসসি হতে পারে, ডব্লিউবিসিএস হতে পারে, রেল হতে পারে, ব্যাংক হতে পারে, যত রকমের কম্পিটিটিভ এক্সাম রয়েছে এবং যে এক্সামে ইংলিশ অ্যাপটিটিউড থাকে, ম্যাথামেটিক্স থাকে, জেনারেল নলেজ থাকে, তার সাথে অনেকদিন পর দেখে ভালো লাগছে রুমি। হ্যাঁ রুমি, থ্যাংক ইউ। চোখ মুখের অবস্থা খুব খারাপ, কলেজে অ্যাকচুয়ালি স্পোর্টস হচ্ছে, তো সারাদিন এই গরমে রোদে রোদে 4 দিন আমরা কাটিয়েছি, যেহেতু আমরা দায়িত্বের মধ্যে ছিলাম। তো পুরো একদম ভীষণ রকমের একটা ক্লান্তি রয়েছে, বাট স্টিল ইগনোর। এনিওয়ে, তো আমরা যে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য আমরা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যখন থাকছে, ইংলিশ অ্যাপটিটিউড, সেই অ্যাপটিটিউডটাকে আমরা যদি কনফিডেন্টলি একটু ডিল করতে চাই, তাহলে আমরা কি করব, আমাদের প্রিপারেশন কি হওয়া উচিত, কি কি আমাদের জানা উচিত, সেই সমস্ত ব্যাপারে আজকে জানানোর জন্য আজকের এই ডেমো ক্লাস। হ্যালো এভরিওয়ান, যারা আমাকে চেনো তাদেরকে ওয়েলকাম ব্যাক, আর যারা চেনো না, হয়তো প্রথমবারের জন্য দেখছো, মাই নেম ইজ সৌভিক, সৌভিক বুড়াই। I am from Howrah district of West Bengal Howrah district, এবং ইএমএস একাডেমির সাথে অনেক দিনের আমার একটা সম্পর্ক রয়েছে বিভিন্ন এক্সামের জন্য। হ্যাঁ, পূজা দাস, ফার্স্ট টাইম ক্লাস করছি। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং। তো এর সাথে আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে যুক্ত রয়েছি, ইংলিশ ডিপার্টমেন্টে কাজ করছি। তো তার সাথে আমাদের অনেকগুলো এক্সট্রা অনেক কাজ রয়েছে, সেই বিষয় দিয়ে আমরা সময় নষ্ট করছি না। যেমন পিএইচডি করছি, এখন রিসার্চ স্কলার হিসেবে কাজ করছি, তো অনেক কিছু একসাথে জড়িয়ে আছে আর কি। যাই হোক, তো আজকের এই ডেমো ক্লাসের আমার তরফ থেকে আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমি ধীরে ধীরে একটু লিখে লিখে বোঝাবো যে তুমি যদি কোনো কম্পিটিটিভ এক্সামে যেতে চাও, তোমাকে এক্স্যাক্টলি কোন কোন বিষয়ে কনফিডেন্ট হতে হবে। সো হোয়াট উইল বি দ্য এরিয়াস ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট ইন বিফোর ইউ গো টু এনি এক্সাম, এনি কম্পিটিটিভ এক্সাম যেখানে ইংলিশ অ্যাপটিটিউড থাকবে। ওকে, তারপরে আমরা কিছু পিএসসির একটা কোশ্চেন পেপারকে আমি তুলে নিয়েছি। পিএসসির বেশ কিছু কোশ্চেন রয়েছে ওখানে, সম্ভবত 2021 বা 22-এর একটা কোনো স্ক্রিনিং টেস্ট। তো সেই কোশ্চেনগুলো একটু সলভ করব, করে দেখবো যে কি আছে ওর মধ্যে, কি ধরনের কোশ্চেন অ্যাকচুয়ালি হয় পরীক্ষাতে। আর আমরা যদি এই এরিয়াগুলোকে একটু কনফিডেন্টলি ডিল করতে পারি, তাহলে আমরা কতটা কনফিডেন্টলি আমরা করতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে একটা শর্ট ইন্ট্রোডাকশন বিফোর উই স্টার্ট আওয়ার মেন ক্লাস। সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো, প্লিজ রেজ ইউর হ্যান্ড, ভার্চুয়াল হ্যান্ড, অর ইউ রাইট ওকে ইন দি চ্যাট বক্স। ওকে, ভেরি গুড। ক্লাস আজকে ডেমো ক্লাসের শেষে অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাক দিয়ে যাবে। সেই ফিডব্যাকই স্যারেদের কনফিডেন্সের মেন জায়গা, যে বুঝতে পারছো কিনা বা স্যারেদের বোঝানো বুঝতে পারছো কিনা। ঠিক আছে, সুতরাং ফিডব্যাক দেবে, ফিডব্যাক দিয়ে ক্লাস কেমন লাগলো সেটা আমাকে জানাবে, শান্তনু স্যারকে জানাবে, যার জন্য ইএমএস প্ল্যাটফর্ম চলছে এবং এত সুন্দরভাবে ছাত্রছাত্রীদের অর্গানাইজ করছেন উনি। তোমাদেরকে এক
সুতোয় বেঁধে রাখছেন বিভিন্ন এক্সামের প্রিপারেশনের মধ্য দিয়ে, স্যারকে জানাবে, জানিয়ে আমাদের পথ চলা শুরু হবে যদি আমাদের সমস্ত দিক থেকে সবকিছু যদি এক জায়গায় আমরা করতে পারি। এনিওয়ে, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। অনেকের নেটওয়ার্ক ইস্যু হতে পারে, সেই নেটওয়ার্ক ইস্যু হলে তোমরা চট করে বেরিয়ে গিয়ে আবার জয়েন করে নেবে, ঠিক আছে? রেকর্ডিং হচ্ছে, নো প্রবলেম। সো পিএসসি স্ক্রিনিং, তার আগে আমি এটাতে যাব, তার আগে আমি এখানে কিছু লেখা লিখবো তোমাদের বোঝার জন্য। চলো দেখা যাক, এক মিনিট। আমি এখানে লিখছি ইংলিশ অ্যাপটিটিউড। তোমাকে কি কি জানতে হবে সেই বিষয়ে একটু নলেজ দেবো। এটা বলতে পারো এক রকমের আয়না তোমার সামনে ধরছি, তোমরা ঠিক করবে যে এই সমস্ত জিনিসের কোন কোন জিনিসগুলো তোমরা জানো, কোন কোন জিনিসগুলো তোমরা জানো না। একটা কথা মাথার মধ্যে রেখে ভালো করে ঢুকিয়ে নাও যে উইথাউট প্রিপারেশন, উইথাউট হার্ডওয়ার্ক, উইথাউট কনসেন্ট্রেশন, উইথাউট সিনসিয়ার অ্যাটেম্পট তুমি কোনো পরীক্ষা পাস করতে পারবে না, পারবে না, কিছু করার নেই। এটা হচ্ছে একদম মানে ডার্ক রিয়ালিটি বলতে পারো। এবার যে জিনিসগুলো এখানে লিখবো সেই জিনিসগুলোকে জানতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে যখন আমরা পরীক্ষার জন্য ইউজ করছি বিভিন্ন অ্যাপটিটিউডের জন্য, অ্যাপটিটিউড রিলেটেড যে কোশ্চেনগুলো আমরা করব, তার জন্য আমাদের এই ইংলিশের যে পার্টগুলো রয়েছে সেই বিষয়ের নলেজ আমাদেরকে থাকতেই হবে। সমস্যা হচ্ছে ওই সমস্ত ছাত্রছাত্রীদের যাদের ইংলিশ অনার্স বা পরবর্তীকালে মাস্টার্স ডিগ্রি নেই তাদের, তার কারণ একটা 11-12 পর গ্রামার তোমরা ছেড়ে দিয়েছো, যে কারণে আমি এখন অঙ্ক করতে গেলে, সামান্য অ্যাভারেজের অঙ্ক করতে গেলে, সুদ কষার অঙ্ক করতে গেলে আমি মুখ থুবড়ে পড়ি, কারণ আমি সেই 2006 সালে, নট 6 সালে, 4 সালে আমি অঙ্ক ছেড়ে দিয়েছি। আজকে 24 সাল, 20 বছর আমার অঙ্কের সাথে কোনো সম্পর্ক নেই। তো স্বাভাবিকভাবে আমি তো সব ভুলে যাব না। তাহলে যারা এখানে এসছো, যাদের অন্যান্য স্ট্রিম, তাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাদেরকে আমি শুধু এটুকু বলতে পারি যে একটা অ্যাপটিটিউড ক্লিয়ার করার জন্য, মানে ইংলিশ অ্যাপটিটিউডে কনফিডেন্স আনার জন্য যে সমস্ত পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোকে যদি আমরা একটু বুঝে বুঝে যদি একটু বুঝতে মানে চেষ্টা করতে পারি, তাহলে কিন্তু একে না শেখার কোনো কারণ নেই। আমি যদি তোমাকে বলি আই গো টু স্কুল বা আই ইট রাইস, এখানে আইটা সাবজেক্ট, ইট রাইস প্রেডিকেট, উদ্দেশ্য বিধেয় বাংলায় যাকে বলে, যদি আমি তোমাকে শিখিয়ে দিতে পারি এটা যে সাবজেক্টটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট বাদ দিয়ে যা কিছু আছে সবটা প্রেডিকেটের মধ্যে পড়ে, তাহলে তোমাকে যদি বলি হি ইজ রানিং, সাবজেক্ট কোনটা না সবে হি, প্রেডিকেট কোনটা, ইজ রানিং হয়ে যায় প্রেডিকেট। এটা না বোঝার কিছু নেই। তারও উপরে যদি কোনো স্টুডেন্ট বলে যে স্যার আমি তো সাবজেক্টই বুঝতে পারছি না, আমি সাবজেক্ট প্রেডিকেট বের করবো কি করে, সাবজেক্ট আবার কে, তাকে যদি আমি আবার আমরা শেখাতে পারি যে সাবজেক্ট হচ্ছে যে কাজ করে। একটা সেন্টেন্সে তো ভার্ব থাকে, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এবার ভার্বটা যে মুহূর্তে থাকছে, যে ভার্বের একটা সাবজেক্ট থাকবে, কারণ সেই কাজ করাটা তো কেউ করছে, যে করছে কাজ সে হচ্ছে সাবজেক্ট। তাহলে কেন বুঝতে পারবে না যে আমি স্টেশনে অপেক্ষা করছিলাম, তাহলে কি অপেক্ষা করছিল না আমি অপেক্ষা করছিলাম, তাহলে সাবজেক্ট হবে আমি। তো এইভাবে সমস্ত পার্টটা যতই ক্রিটিক্যাল পার্ট হোক না কেন, আমরা যদি সঠিকভাবে বোঝাতে পারি তোমাদেরকে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এখানে আর একটা বিষয় আমি বলে রাখি, এখানে যদি কোনো টেটের ক্যান্ডিডেট থাকে, কেউ কি আছো একটু আনমিউট করে বলো, ইজ দেয়ার এনিওয়ান যারা টেট প্রিপারেশন নিচ্ছ? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে টেটেরও প্রিপারেশন নিচ্ছ, তারাও আছো এখানে, তাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, বুঝতে পেরেছি। তাদের জন্য বলে রাখি, আমরা জানি ডিডাকটিভ এন্ড ইন্ডাকটিভ ওয়েতে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাই, তাই তো? কনফার্ম করো, ডিডাকটিভ এন্ড ইন্ডাকটিভ। একটা হচ্ছে রুল থেকে এক্সাম্পল, আর একটা এক্সাম্পল থেকে রুল। এখানে কিন্তু যখন আমরা ইংলিশ অ্যাপটিটিউডটা বোঝার চেষ্টা করব, এখানে কিন্তু ওই সুযোগ আমাদের থাকবে না, ওই টাইম আমাদের কাছে নেই যে আমরা সুন্দর করে গল্প তৈরি করে এক্সাম্পল ইন্ডাকটিভ ওয়েতে দারুণ একটা ক্লাস করতে পারবো না। স্পোকেন ইংলিশের ক্লাস শনিবার হবে, শনিবার থেকে শুরু হচ্ছে। স্পোকেন ইংলিশের ক্লাসে আমরা গ্রামারই শিখবো না, তবু আমরা ইংলিশে কথা বলবো, সেটা একটা অন্য চ্যালেঞ্জ। কিন্তু এখানে কিন্তু আমরা ডিডাকটিভ ওয়েতে পড়বো, তার কারণ আমাদেরকে রুলটা একটু জানতেই হবে সরাসরি, তা নাহলে কিন্তু, কারণ পরীক্ষা হলে কিন্তু তোমাকে বলবে না যে ডেমো দিয়ে বুঝিয়ে বলো হাউ ইউ উইল টিচ ন্যারেশন চেঞ্জ, বলবে না। পরীক্ষা হলে সিম্পলি থাকবে হি সেড আই ওয়েন্ট টু স্কুল, ন্যারেশন করে দেখাও কোনটা হবে। সুতরাং আমাকে কিন্তু এখানে রুল নির্ভর আমাদেরকে গ্রামারটা শিখতে হবে, কিন্তু সেই রুলগুলো ইন্টারেস্টিং, কারণ আলটিমেটলি বেশ মানে কয়েকটা, ধরো তোমাকে বলতে পারি যে 25 থেকে 30টা ক্লাসের পর তুমি দেখবে যে সমস্ত রুল ঘুরে ফিরে তোমার কাছে আসছে, আর কোনো নতুন রুল নেই, কারণ এভরিথিং উইল বি কভার্ড।
মিনিমাম মানে একটা ক্লাস তোমাকে করতে হবে টু বিকাম কনফিডেন্ট ইন ইংলিশ অ্যাপটিটিউড। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? প্লিজ কনফার্ম। আনমিউট করে ইয়েস অর নো, আনমিউট করে ইয়েস বলো যদি বুঝতে পেরে থাকো। ওকে, আমরা সরাসরি চলে যাচ্ছি। প্রথমে আমরা লিখবো এখানে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে যতগুলো আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা পার্টকে আমরা ডিটেলসে আলোচনা করব। কাকে বলে, একটা বাক্যের মধ্যে তুমি কি করে আইডেন্টিফাই করবে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি ইত্যাদি। তাদের আবার টাইপস কোনগুলো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, সেটা কিভাবে আইডেন্টিফাই করবে। একই রকমের প্রোনাউনের টাইপস, অ্যাডজেক্টিভের ডিগ্রি চলে আসবে এখানে, অ্যাডজেক্টিভের টাইপস রয়েছে, অ্যাডভার্বের টাইপস রয়েছে। সমস্ত টাইপস গুলোকে আমরা শিখবো একটু একটু করে, এবং এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ থেকে স্পট দ্য এরর করব। তার মানে এক একটা সেন্টেন্স থাকবে, 4টে করে পার্ট থাকবে, একটা পার্টে ভুল থাকবে, সেটা ধরো নাউনের ভুল, প্রোনাউনে ভুল, তাহলে প্রত্যেকটা ধরো নাউন যখন বোঝানো হলো, নাউনের স্পট দ্য এরর আমরা করব, তাহলে আমাদের কনসেপ্টটা একটু স্ট্রং হবে। আমরা প্রত্যেকদিন অল্প অল্প করে করব, কনসেপ্ট বোঝার চেষ্টা করব। কিন্তু তুমি যদি সেইটাকে যদি ফাঁকিবাজি করো, যদি এখানে কোনো ক্যান্ডিডেট থেকে থাকো যে আজকে ডেমো ক্লাস চলো দেখি কি হয়, স্যার কিভাবে পড়ায়, আদৌ পড়াতে পারে কিনা একটু চেক করে আসি, তাকে বলবো ভাই তোমার জন্য এই ক্লাস নয়, তুমি লিভ করে যাও। যদি এখানে সিনসিয়ারলি কেউ শিখতে চাও, তাকে বলতে পারি যে তোমাকে আমি অল্প করে বোঝাবো, কিন্তু সেই বোঝানোটা তুমি যদি ফলো আপ না করো বাড়িতে, তাহলে কিন্তু এই বোঝানোর কোনো দাম থাকলো না। কারণ আজকের বোঝানো তুমি যদি কাল দুপুরের মধ্যে যদি ফলো আপ করতে না পারো, তুমি আর মনে রাখতে পারবে না আমি কি বুঝিয়েছি। যতই রেকর্ডিং থাকুক, যাই থাকুক, লাইভ ক্লাসের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও, তাকে আমি বলতে পারি তুমি যদি কনফিডেন্ট না থাকো ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তুমি আমাকে টাইম দাও, তোমাকে আমি কনফিডেন্ট করিয়ে দেবো। পার্টস অফ স্পিচটা হয়ে গেল 8টা টাইপস, তার সমস্ত তার টাইপস, তার ভেতরে সাব টাইপস, তার স্পট দ্য এরর, এক্সাম্পল, ইনকারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স, সবকিছু ব্লা ব্লা ব্লা। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমাদের যেটা, এটা ভার্বের মধ্যে চলে আসবে, টেন্স। টেন্সের একদম 11টা পার্ট। আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটাকে ধরছি না, ফিউচার পারফেক্ট পর্যন্ত যতগুলো টাইপস রয়েছে, সেই টাইপস গুলোকে আমরা ভালো করে বুঝবো, উদাহরণ দেখবো, একটা টেন্স থেকে একটা টেন্সে জাম্প করে যাব, সেখান থেকে ফিরে আসবো, চেঞ্জ করব, পার্থক্য বুঝবো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের, পাস্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টের সাথে সিম্পল পাস্টে কি পার্থক্য, সমস্ত জিনিসগুলোকে আমরা বোর্ড ওয়ার্ক করে করে পিডিএফ এর মধ্য দিয়ে, পিপিটির মধ্য দিয়ে উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ টেন্স। আবার টেন্সেস এমসিকিউ, কম্পারেটিভ এক্সামের জন্য টেন্স থেকে এমসিকিউ। তো বললাম হি ইজ রানিং সিন্স 3 আওয়ার্স, ভুল হয়ে গেল, সিন্সে হবে না, সিন্সটা হবে ফর। তাহলে কেন হলো সেটা আমাকে জানতে হবে। সুতরাং এরকম কোনো অপশন নেই যে স্যার আমাকে আপনি 50টা কোশ্চেন দিয়ে দিন বা 200টা কোশ্চেন করিয়ে দিন, আমি সেই পার্টগুলো একটু দেখে নিচ্ছি, সো আই উইল গো টু এক্সাম এন্ড আই উইল ক্র্যাক দ্য এক্সাম। নো, দ্যাট ইজ নট দ্য কেস। আনফরচুনেটলি ইউ ক্যান নট ডু দ্যাট। তোমাকে জানতে হবে, শিখতে হবে, তবে তুমি কাজে লাগাতে পারবে থ্রু প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। টেন্স হয়ে গেল। এখানে টেন্সের সাথে আবার বলে রাখি, এখানে কিন্তু ইন্টারোগেটিভ স্ট্রাকচার অ্যান্ড নেগেটিভ স্ট্রাকচারও খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড টেন্স। মানে বললাম আই গো টু স্কুল বা হি গোজ টু স্কুল, স্ট্রাকচারকে যদি আমি ইন্টারোগেটিভ করে দিই, ডাজ হি গো টু স্কুল, কেন হলো। যদি হি দিয়ে করতে পারি তাহলে কি রমেশ দিয়ে করতে পারবো? রমেশ যদি থাকে, রমেশ দিয়ে কি আমি পারবো ইন্টারোগেটিভ স্ট্রাকচারে নিয়ে যেতে? যদি বলি দে গো টু স্কুল, ইন্টারোগেটিভ স্ট্রাকচারে কি নিয়ে যেতে পারবো? ট্রান্সফরমেশন নয় কিন্তু, মানে এরকম নয় যে হি গোজ টু স্কুল মানে তার ইন্টারোগেটিভ মানে হচ্ছে ডাজ হি গো টু স্কুল, না, সেটা আবার চেঞ্জ হয়ে যাবে, সেটা নেগেটিভ সেন্স চলে আসবে। কিন্তু স্ট্রাকচারের দিক থেকে আমি একটা অ্যাসার্টিভ স্ট্রাকচার, আবার এই যে সেন্টেন্সের টাইপস আমি এখানে লিখে রাখছি, সেন্টেন্স টাইপস। সেন্টেন্স টাইপস দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, আর একটা হয় সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এই সমস্ত পার্টগুলোকে আমরা একটু একটু করে শিখবো টু আন্ডারস্ট্যান্ড দ্য টাইপস, প্যাটার্ন, কনসেপ্ট অফ ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস। আচ্ছা, সেন্টেন্স টাইপস হয়ে গেল। তারপরে আমরা লিখবো এখানে টেন্সের সাথে ভয়েস চেঞ্জ অবশ্যই, মানে প্যাসিভ সেন্টেন্স। ওকে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, তার ভয়েস চেঞ্জ কি হবে? হি হ্যাড গন হবে না, হি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, তার ভয়েস চেঞ্জ কি হবে? ডু ইট এর ভয়েস চেঞ্জ কি হবে?
টেটের ক্লাসে আমরা রিসেন্টলি ভয়েস চেঞ্জটা কমপ্লিট করেছি, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েও করেছি, যেখানে ক্লাস চলছে আমাদের। তো ভয়েস চেঞ্জের পরে তোমাকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ কিন্তু শিখতেই হবে এবং শেখা সম্ভব। আমার এই সমস্ত টাইপস গুলো মানে যা যা লিখছি, আমার যতটা নলেজ রয়েছে সেই নলেজটাকে আমি শেয়ার করে দেবো পুরো, কোনো কিছু আর আমার কাছে রাখবো না। যতটা আমার মাথার মধ্যে রয়েছে বা আমার হৃদয়ের মধ্যে রয়েছে রিগার্ডিং দিস টপিকস, সবটা আমরা উজাড় করে দেবো। এবার তুমি যদি সেটাকে প্র্যাকটিস করতে পারো, আজকে ধরো ন্যারেশন চেঞ্জে আমি যতটা কনফিডেন্ট, তুমিও সেই কনফিডেন্সটা পাবে যদি তুমি সেটাকে দেখে ফলো আপ করতে পারো। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ না আমি এমনি এমনি বকে যাচ্ছি? একটু কনফার্ম করো তো আনমিউট করে। শোনা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ হয়ে গেল। ডিগ্রি, অ্যাডজেক্টিভের মধ্যে আমরা ডিগ্রি চেঞ্জটা নিয়ে চলে আসবো। ডিগ্রি চেঞ্জ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ জানতে হবে। তোমাকে কোশ্চেন দেয়া থাকবে, তোমাকে তুমি স্পট দেয়ারে পেয়ে যাবে। ওখানে দেয়া থাকবে হি ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট পোয়েট ইন দি ওয়ার্ল্ড। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তুমি যত বড় পৃথিবীতে অনুষ্ঠান হোক না কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তুমি আমেরিকায় যাও, ইংল্যান্ডে যাও, তুমি ভারতবর্ষ থেকে গেছো, তুমি গিয়ে বলে আসবে কারো সম্পর্কে হি ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড, তোমাকে কেউ বলবে না হে স্যার আপনি ভুল বলছেন, ইংলিশটা ভুল হয়ে গেল, কেউ বলবে না। সবাই ক্ল্যাপ করবে, বা হোয়াট আ সেন্টেন্স। কিন্তু এই সেন্টেন্সে স্ট্রাকচারের দিক থেকে ভুল আছে, কারণ ওয়ান অফ দা থাকলে তোমাকে প্লুরাল দিতে হবে। সেন্টেন্সটা হবে হি ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ান অফ দা দিলে পোয়েটস মানে প্লুরাল দিতে হবে। যেমন তুমি ক্লাসের সমস্ত ভালো বাচ্চা যতগুলো রয়েছে তার মধ্যে একজন, আমি যদি বলতে পারি যে ইউ আর ওয়ান অফ দা বেস্ট স্টুডেন্টস অফ ইএমএস একাডেমি or at EMS Academy, তখন হবে। যদি আমি ওখানে ওয়ান অফ দা বেস্ট স্টুডেন্ট বলি সিঙ্গুলার STUDENT, তাহলে ভুল হয়ে যাবে। ঠিক আছে? তো ডিগ্রি এখানে আমরা শিখবো। তারপরে আমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স শিখবো। এই কমপ্লেক্সের ভেতরে আবার ইন্টারেস্টিংলি এখানে ক্লজ চলে আসবে। ক্লজ, ফ্রেজ এন্ড ক্লজের কনসেপ্টে ক্লজ চলে আসবে। কোনটা মেন ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, সেই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কি কি টাইপস রয়েছে, কোনটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, এভরিথিং উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান বাই ওয়ান। এর সাথে থাকবে আমাদের স্পট দ্য এরার, অজস্র স্পট দ্য এরার থাকবে। এইগুলো গেল গ্রামার শেখার দিক থেকে, স্ট্রাকচার গুলোকে শেখার দিক থেকে। এর সাথে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, এর সাথে থাকবে যত রকমের ভোকাবুলারি রয়েছে, ভোক্যাবস রয়েছে, তার মানে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজাল ভার্ব, প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেগুলো সমস্ত পার্টগুলো তার একটা প্র্যাকটিস আমাদেরকে চালিয়ে যেতে হবে। কারণ কঠিন কঠিন সিনোনিম থাকবে, কঠিন ওখানে মানে সিনোনিম যা যেভাবে আলোচনা করে দেওয়া হবে, যা যা কঠিন সিনোনিম আমরা একটু একটু করে পড়া কিন্তু আমরা অল্প অল্প করে দেবো, তোমাকে সেটাকে রেডি করতে হবে। তাহলেই দেখবে সেটাকে একটু ফলো আপ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে, মক টেস্টগুলো দিতে হবে, ওখান থেকে পরীক্ষার কোশ্চেন থাকবে, তাহলেই দেখবে তুমি কনফিডেন্ট হয়ে যাচ্ছে একটু একটু করে। আচ্ছা, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস থাকবে, ভোকাবুলারি থাকবে, ক্লোজ টেস্ট থাকতে পারে, অন্যান্য অনেক কম্পিটিটিভ এক্সামে ক্লোজ টেস্ট থাকে। একটা প্যাসেজের একটা অংশ একটা ফাঁকা দেওয়া থাকবে, সেখানে তোমাকে ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে তোমাদের ইংলিশ অ্যাপটিটিউডের ওভারঅল একটা সিলেবাস। কম্প্রিহেনশন থাকবে এর সাথে, কম্প্রিহেনশন। এমটিএস পরীক্ষা তোমরা নাম শুনেছো? এমটিএস? হ্যাঁ স্যার। ডব্লিউবিসিএস পরীক্ষার নাম শুনেছো? হ্যাঁ স্যার, এটা তো সবাই জানে। এমটিএস পরীক্ষার লাস্ট কয়েকটা কোশ্চেন পেপার, ডব্লিউবিসিএস পরীক্ষার প্রায় 15 থেকে 20টা কোশ্চেন পেপার ইংলিশের যা যা এসছে পরীক্ষায়, আমরা এই করতে 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 আমরা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে সলভ করব, যাতে আমরা একটু একটু করে কনফিডেন্ট হতে পারি। সমস্যাটা হচ্ছে তুমি সঠিক জায়গায় এসে পৌঁছেছো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সমস্যাটা হচ্ছে নিজের আন্ডারস্ট্যান্ডিং এর কাছে সেটা কি ক্লিয়ার রয়েছে যে হ্যাঁ আমি ফোকাসড এই পরীক্ষাগুলো ক্র্যাক করার জন্য, আমি অন্যান্য সাবজেক্টেরও কোচিং নিচ্ছি, আমি ইংলিশটাকে কনফিডেন্টলি হ্যান্ডেল করতে চাই। নিজের কাছে ক্লিয়ার করতে হবে। তুমি যদি শেখার জন্য প্রস্তুত থাকো, তোমার আশেপাশের লোকজন তোমাকে শেখানোর জন্য প্রস্তুত। তো নিজের কাছে তোমাকে ঠিক করতে হবে whether I am ready to learn all these things or not.
এগুলো কিন্তু একটা টাইমে মনে হতে পারে একটু বোরিং, কারণ কিছু করার নেই, অনেক বেসিক জিনিস তোমরা সেগুলো হয়তো ভুলে গেছো, সেই জায়গা থেকে শুরু করলে কিন্তু অনেকটা বোরিং হতে পারে। কিন্তু একটু একটু করে আমাকে একটা কথা বলো, তোমরা একটা বড় হাতি মারা গেছে দুর্ভাগ্যক্রমে, আর ওই আশেপাশে কেউ নেই, আছে একটা ইঁদুর, মানে ইঁদুরটা ধরো ওই হাতিটাকে খাবে আর কি, অত বড় হাতিকে ইঁদুর কি করবে? আগে কি চারিদিক হাতি ঘুরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, না সে একটু একটু করে খাওয়া শুরু করবে, যে কোনো জায়গা থেকে শুরু করবে? উত্তর দাও চট করে, কি করবে? যে কোনো জায়গা থেকে খাওয়া শুরু করবে। এটাই খুব সহজ। কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু এই পুরো জিনিসটাকে দেখে ঘাবড়ে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছি দিনের পর দিন। এটা করলে কিন্তু হবে না, অবভিয়াসলি স্যার। তাই না? আমাদেরকে শুরু করতে হবে। আজকে যদি আমি শুরু করি, কালকে হবে 2 নম্বর দিন, আর আমি যদি কালকের জন্য ওয়েট করে থাকি, সেই কাল আর আসবে না, কালকেও কি মনে হবে কালকে। আজকে যদি আমি শুরু করে ফেলি, এখন এই মুহূর্তে আমি শুরু করলাম, করবো নয়, ভবিষ্যৎকাল না, আমি করলাম, আমি করেছি, আমি যেন ফোনে কাউ বলতে পারি হে আই হ্যাভ স্টার্টেড, এই কথাটা যদি বলতে পারি, তার মানে তুমি 1 ঘন্টা এগিয়ে গেলে কারোর থেকে। তুমি যখন ঘুমাবে, কেউ না কেউ প্রিপারেশন নিচ্ছে ওই পরীক্ষাটা ক্র্যাক করার জন্য, তোমার থেকে সে অনেকটা এগিয়ে যাচ্ছে, কিছু করার নেই। যে এই দৌড়ে থাকবে সে এগোবে, যে থাকবে না সে পিছিয়ে পড়বে। এই পর্যন্ত সবাই আমার বোঝানো বুঝতে পেরেছো? কোনো রকম সমস্যা নেই, ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা নেই, মাঝে মাঝে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, আশা করি এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। তখন একটু জল দেবে আমাকে। ওকে স্যার, অল অফ দিস ক্লিয়ার। ওকে, ভেরি গুড। চলো, ফার্স্ট কোশ্চেন, পিএসসি, আগে স্লাইড দেখে নাও। পিএসসি স্ক্রিনিং টেস্ট 2021, কোন একটা পরীক্ষার এটা কোশ্চেন পেপার। সো আই ফরগট দ্যাট আই হ্যাভ জাস্ট রিটেন পিএসসি 2021. A dash of wolves surrounded us in the forest. Wolf মানে হচ্ছে নেগড়ে, dash of wolves এটা একটা কালেকটিভ নাউনের, এটা একটা কালেকটিভ নাউন। এই যে বললাম না, দেখো এটা একটা পরীক্ষা প্রশ্নপত্র, আমি কিভাবে আর বোঝাতে পারি তোমাদেরকে বলো? আমি যে টিম হবে, টিম। আমি যে নাউনের টাইপস বললাম, নাউন, প্রোনাউন, ভার্ব, সেই নাউনের ভেতরে আবার প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, সেই কালেকটিভ নাউনের প্রশ্ন এটা। তাহলে আমি যদি ওই পার্টগুলোকে ভালো করে শিখে নিতে পারি, তাহলে আমি এই কোশ্চেনটা করতে পারবো। কারণ আমরা কালেকটিভ নাউনে প্রায় 200টার মতো এক্সাম্পল করব, যে কোনটার সাথে কি হয়। না, টিমটা হবে না বাবা, ভুল হয়ে গেল। কে বলতে পারবে? হু ক্যান গিভ দ্য রাইট আনসার? আ ড্যাশ অফ wolves surrounded us in the forest. সারাউন্ড মানে চারদিকে ঘিরে ফেলেছিল, আমাদেরকে ঘিরে ফেলেছিল। হ্যাঁ বলো, যতজন আছো রিপ্লাই, শুধু ওখানে হাত তুললে হবে না। আমি কিন্তু পিপিটি স্ক্রিন দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখতে পাচ্ছি না বাবা। প্লিজ কোঅপারেট, কমিউনিকেট, আনমিউট করে বলো। A dash of wolves surrounded us in the forest, কি হতে পারে? উল্ফ মানে নেগড়ে, একদল নেগড়ে, কি হবে? গ্রুপ অফ, ট্রুপ, TR না, ট্রুপটা সোলজারের সাথে ইউজ হবে, টিমটা প্লেয়ারের সাথে ইউজ হবে, টিম অফ প্লেয়ার্স, ট্রুপ অফ সোলজার। এখানে হবে প্যাক। দেখো পিএসসি কে আনসার এ, প্যাক অফ উলফস। প্যাক অফ উলফস মানে একদল নেগড়ে। সবাই বুঝতে পেরেছো আনসারটা? প্যাক হবে এখানে। ডিস্টার্ব করো না। ইয়েস অর নো প্লিজ? ইয়েস স্যার। ওকে, এবার আমার পরের প্রশ্ন দেখো, আমরা কোশ্চেনগুলো কিভাবে অ্যানালাইসিস করতে পারি। আমরা যদি একটু টেন্সের দিকে চলে যাই, সারাউন্ডেডটা এখানে ভার্বের কোন ফর্ম? V1 V2 V3 এর মধ্যে কোন ফর্ম সারাউন্ডেড? উত্তর হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম V2। সারাউন্ডেড। কি করে বুঝলাম এটা V2 V3 নয়? তার কারণ এখানে হ্যাভ হ্যাজ বা হ্যাড নেই। পারফেক্ট টেন্সে যদি হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্সে যদি হ্যাড থাকতো, সারাউন্ডেডই থাকতো, তখন আমরা বলতাম এটা V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু এখানে এটা পাস্ট পার্টিসিপল নয়, এটা কিন্তু শুধুমাত্র পাস্ট ফর্ম। ভার্বের 3টা করে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, V1 V2 V3। তাহলে এটা কোন টেন্স? তোমাদেরকে শেখাইনি, আমি তোমাদের সবার থেকে উত্তর আশা করছি না। কেউ যদি
এটা কোন টেন্স? আরেকবার পাস্ট টেন্স। পাস্ট টেন্সের কোন ভাগ? প্রত্যেকটা টেন্সের 4টে করে ভাগ, সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এটা পাস্টের কোন পার্ট? সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট। তাহলে এটা একটা সিম্পল পাস্টের একটা এক্সাম্পল। আমাদেরকে শিখতে হবে এটা। কেন শিখতে হবে? আমি কি এটা এই আজটা এটা অবজেক্ট, একটা আজটা এখানে অবজেক্ট, আর ইন দা ফরেস্ট হচ্ছে অ্যাডভার্বিয়াল প্লেস। তাহলে এটাকে আমি ভয়েস চেঞ্জ করতে পারবো, প্যাসিভ সেন্টেন্সে নিয়ে যেতে পারবো? অবশ্যই পারবো। আজ থেকে হয়ে যাবে উই, ওই পাস্ট টেন্সে আছে উই ওয়্যার সারাউন্ডেড বাই এ প্যাক অফ উলভস ইন দা ফরেস্ট। ভয়েস চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন ওভার। আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড কোশ্চেনে, মানে একদম কুইজের মতো। লেটস সি। Baboons, unlike humans, are dashed to HIV. HIV যে রোগ, বেবুন, বেবুন মানে ওই শিম্পাঞ্জি বেবুন, নিশ্চয়ই জানো। বেবুনস এক রকমের প্রাণী। আনলাইক হিউম্যানস, আচ্ছা আনলাইক হিউম্যানস, এই আনলাইক মানে কি? মানুষের মতো না মানুষের মতো না, কি বোঝাচ্ছে এখানে? মানুষের মতো নয়। মানুষের মতো নয়, হ্যাঁ। আচ্ছা মানুষ এইচআইভি, মানুষের এইচআইভি রোগ হয় তো না? এরা মানুষের কোনো মানে এইচআইভি রোগ হওয়ার কোনো স্কোপ নেই, মানে রোগ হতে পারে তো? কি বলে তোমাদের সাধারণ নলেজে কি বলে? রোগ হয়। তাহলে আনলাইক হিউম্যানস মানে হিউম্যানস এর মতো না, তার মানে বেবুনস এর মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে কি নেই? কি হচ্ছে? মানুষের যদি প্রতিরোধ ক্ষমতা না থাকে তাহলে বেবুনস এর আনলাইক বলেছে, কি হবে উত্তর? অপশনের দিকে যাব না এখন, শুধু ওইটাকে অ্যানালাইসিস করছি। বেবুনস এর তার মানে কি হবে? প্রতিরোধ করার ক্ষমতা হবে না, বি হবে। না না, প্রতিরোধ করার ক্ষমতা আছে কি নেই বেবুনসের এইচআইভি রোগটাকে? ভালো করে শোনো, জড়িয়ে ফেলো না। মানুষের তো এইচআইভি রোগ হয়, তার মানে এদের প্রতিরোধ করার ক্ষমতা নেই। যদি ক্ষমতা থাকতো তাহলে কারোর আর হতো না, মানে যদি একটা ইমিউনিটি সিস্টেম থাকতো তাহলে কারোরই হতো না। তার মানে মানুষের এইচআইভি রোগ হয়, যদি এইচআইভি রোগীর রক্ত যদি কারো মানুষের মধ্যে চলে যায় কারোর হয়ে যাবে, এমনই এটা সিস্টেম। কিন্তু আনলাইক হিউম্যানস বলেছে, মানে হিউম্যানের যে নেচার এইচআইভি রোগের উপর তার উল্টোটা। তাহলে মানুষের যদি প্রতিরোধ ক্ষমতা না থাকে তাহলে বেবুনসদের ক্ষমতা আছে। হ্যাঁ বলো, বুঝতে পারলে? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার অপশনে কি আছে? হ্যাঁ বলো, আরেকবার বলবো। হ্যাঁ হ্যাঁ ভালো করে শোনো। বুঝতে পারো না? ভালো করে আমার কথা, যদি তোমার নেটওয়ার্ক ইস্যু যদি হয়, মানে নেটওয়ার্ক যদি ঠিক থাকে তাহলে আমার কথা বুঝতে পারবে। আরেকবার বলছি, ভালো করে শোনো। বলছে বেবুনস আনলাইক হিউম্যানস আর ড্যাশ টু এইচআইভি। আমি বলছি আনলাইক হিউম্যানস মানে মানুষের মতো না মানুষের মতো না? উত্তর হচ্ছে মানুষের মতো না। আনলাইক, লাইক মানে তো মতো। আমি যদি বলি লাইক ইউ আই এম অলসো ভেরি হ্যাপি, তার মানে তোমার মতো আমিও খুব হ্যাপি। কিন্তু আমি যদি আনলাইক ইউ বলে দিই তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা উল্টো হয়ে যাবে। সেই রকম বেবুনস আনলাইক হিউম্যানস, মানুষের মতো না। তাহলে বেবুনসরা এইচআইভির প্রতি কি, এইচআইভি রোগটাকে প্রতিরোধ করার ক্ষমতা এদের মধ্যে রয়েছে, এইটা বোঝানো হচ্ছে সেন্টেন্সের সাথে। এইটা কি বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার অপশনস। হস্টাইল, হস্টাইল মানে ভঙ্গুর টাইপের একটা কিছু, মানে যার মধ্যে কোনো সেরকম শক্তপোক্ত ভাব নেই। রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট মানে কি বলো? যে মানে প্রতিরোধ করতে পারে। প্রতিরোধ করতে পারে। ভ্যাকসিনেটেড মানে ভ্যাকসিনেটেড। সাসেপ্টেবল মানে যার হয়ে যায়, মানে যে খুব মানে কি ভালনারেবল। ধরো আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে, আমি ধুলোর মধ্যে গেলেই আমার হাঁচি হবে, তো এটার মানে কি? তাহলে আই এম সাসেপ্টেবল টু ডাস্ট অ্যালার্জি, মানে ডাস্ট অ্যালার্জি আমার মধ্যে চলে আসতে পারে। তাহলে এখানে কোনটা উত্তর হবে? অপশন বি হবে, রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্ট হবে। দেখো উত্তর বি আছে। আমি কেন এতগুলো এক্সট্রা কথা বললাম? আচ্ছা লোডশেডিং হয়ে গেছে এখানে একটু, তো সমস্যা একটা হতে পারে, জানিয়ে রাখলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যতটা বুঝিয়েছি।
আমি আশা করছি কারেন্ট আবার চলে আসবে, কিন্তু স্টিল এখন লোডশেডিং হয়েছে, ইনভার্টারে চলছে, কিন্তু কতক্ষণ চলবে আমি জানি না। বেবুনস আনলাইক হিউম্যানস আর ড্যাশ টু এইচআইভি, কেন বোঝালাম এতটা? কারণ সেন্টেন্স দেখে আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি চাচ্ছে, তারপরে তো অপশনস। তাহলে যে আনলাইক কথাটার মধ্যে মানুষের নেচারের যে উল্টো পার্টটা রয়েছে সেইটাকে বুঝতে হবে, সেটার জন্য এই আনলাইকের নিচে আমি রেড কালার দিয়ে দাগ করলাম। ঠিক আছে, তাহলে বি উইল বি দ্য কারেক্ট আনসার। প্রথম দুটো কোশ্চেন, ফার্স্ট টু কোশ্চেনস, হ্যাভ ইউ আন্ডারস্টুড? প্লিজ এভরিওয়ান প্লিজ রেসপন্ড। রেসপন্স ছাড়া কিন্তু এই ক্লাস করা যাবে না। আমি দেখো আপ্রাণ চেষ্টা করছি, আমার কথা বলছি শুধুমাত্র তোমাদের জন্য, সো প্লিজ রেসপন্ড whether you have understood or not। দুটো প্রশ্ন স্যার বলছি যে 1 নম্বর প্রশ্নটা আরেকবার একটু দেখাতে পারবেন? বলার আগেই দেখিয়ে দিয়েছি, দেখে নাও। আমার একটু জল নিয়ে এসো না, শেষ হয়েছে 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 1 নম্বর হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। যেটা বলতে হবে তো, তুমি দেখাতে বলে চুপ করে থাকলে কি করে হবে? হ্যাঁ স্যার আমি ইনবক্স করছি আপনাকে। ইনবক্স করলে আমি দেখতে পাবো না তো, আমি তো স্ক্রিন শেয়ার করে এখানে বসে আছি, ওখানে কি হচ্ছে আমি জানি না। আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ চলো 2 নম্বর কোশ্চেন। থার্ড কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং প্রেফিক্সেস, প্রেফিক্স কাকে বলে? এটা আবার মরফোলজির পার্ট, কত কিছু রয়েছে জানার। কাকে মরফোলজি বলে, ওয়ার্ড স্ট্রাকচার কি, সাফিক্স প্রেফিক্স আফিক্স কিভাবে তৈরি হয়, কি আছে ওর মধ্যে। প্রেফিক্স মানে আগে যোগ হবে, সাফিক্স মানে পরে যোগ হবে, একসাথে দুটো যোগ হয়ে গেলে অ্যাফিক্স, এ এফ এ বাই এক্স, এগুলো আমরা শিখবো একটু একটু করে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং প্রেফিক্সেস ক্যান বি অ্যাডেড টু দ্য ওয়ার্ড ন্যাশনাল টু ফর্ম ইটস অপোজিট। ন্যাশনালের সাথে কোন প্রেফিক্সটা দিলে এই ন্যাশনালের মিনিং এর উল্টো মিনিং হয়ে যাবে? অ্যান্টি। ইন, অ্যান্টি, অ্যান্টে, অন, কি হবে? দেখো কত সহজ একটা উত্তর, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। অ্যান্টি ন্যাশনাল হয় না, অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল, সোশ্যাল অ্যান্টি সোশ্যাল। পরীক্ষার প্রশ্ন এই লেভেলেরও কোশ্চেন থাকে, কনফিডেন্টলি ডিল করতে হবে। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্নে আশা করি কারো কোনো সমস্যা নেই। ন্যাশনাল মানে জাতীয়, আর অ্যান্টি ন্যাশনাল কি বলবো, ওই অজাতীয়তাবাদী টাইপের একটা আর কি। সি চেঞ্জ মিনস, সি চেঞ্জ weight experience, radical transformation, change in climate change due to global warming। কি বোঝাচ্ছে সি চেঞ্জ মানে? ক্লাইমেট চেঞ্জ। এটা একটা দিয়েছে স্যার দিয়েছে। শুধু চেঞ্জ ইন ক্লাইমেট না ক্লাইমেট চেঞ্জ? না না স্যার ক্লাইমেট চেঞ্জ ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, সি চেঞ্জ মানে হচ্ছে র্যাডিক্যাল ট্রান্সফরমেশন, একদম পুরোপুরি পাল্টে যাওয়া, তাকে আমরা সি চেঞ্জ বলতে পারি। এটা একটা ইডিয়ামেটিক ফ্রেজ, আমরা যে বললাম না ইডিয়াম শিখবো, তার মধ্যে একটা সি চেঞ্জ আমি দেখতে পেয়েছি। তার মধ্যে কি ক্লাইমেট চেঞ্জ দেখতে পেয়েছি? না, আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে তার মধ্যে। ধরো তুমি আজকে এখানে যেভাবে আছো বা আমাকে যেভাবে দেখছো, 10 বছর পর, আপনার 10 ইয়ার্স, আমাকে তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি পুরোপুরি পাল্টে গেছেন। আবার তোমাদেরকে যাকে আমি বাই ফেস, যাদেরকে আমি চিনি ক্লাসের সময়, তাদেরকে যদি 10 বছর পরে দেখি, হঠাৎ করে মনে হতে পারে আমার যে ইউ হ্যাভ gone through a sea change in your life। এই মিউট করো, পার্সোনাল কথা মিউট করে করতে হবে বাবা। সি চেঞ্জ পরীক্ষায় ঝিমিয়ে যাবে কে বাবা? ভদ্র বলছি নাকি তুই বল, শুনতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস? ওই কালকে তো মিসে যা অঙ্ক ঠিক। আরে ভাই ঝগড়া করছো কেন? আরে দাঁড়াও ভাই দাঁড়াও, মিউট করে দিই, এবার ঝগড়া করো। মিউট করে দিয়েছি, নাও শুরু করো, আমরা আছি তোমার সাথে, লড়ে নাও লড়ে নাও, হাল ছাড়বে না। চোখ মুখের কি অবস্থা! আমি না ভিডিওটা না অফ করে দিই, আমার নিজের খুব অস্বস্তি হচ্ছে। আমাকে দেখে নিয়েছো, থ্যাংক ইউ। চলো, কোথায় গেল স্লাইড? হ্যাঁ, তাহলে সি চেঞ্জ মানে কি হলো? তাহলে একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশনকে আমরা সি চেঞ্জ বলতে পারি, যে তার মধ্যে একটা সি চেঞ্জ হয়েছে। He can often be seen playing the devil's advocate. Devil's advocate is also an idiomatic phrase কিন্তু।
He can often be seen playing the devil's advocate. The underlined expression means devil's advocate মানে কি? Providing an unpopular counter argument, acting as advocate in matters of morality, committing a sin, speaking in an evil way. স্যার বিটটা হবে। Acting as এটা আগে নিজেরা বলো, নিজেরা বলো। এটা মনে হয় providing an unpopular counter in argument. Providing an unpopular, আচ্ছা devil's advocate মানে কি অ্যাকচুয়ালি বলো, এখন বুঝিয়ে বলো। স্যার শয়তান অ্যাডভোকেট মিন্স উনি দুই পক্ষের হয়ে কথা, মানে এই দিকেও আছে ওই দিকেও আছে, ব্যাপারটা আছে কাইন্ড অফ দুমুখো সাপ। না তাই কি না, ডেভিলস অ্যাডভোকেট মানে হচ্ছে যে খারাপ কাজ করেছে তাকে ঠিকঠাক এস্টাবলিশ করার চেষ্টা, মানে তার হয়ে আমরা যখন গলা ফাটাই। সোজা কথা স্যার, ক্রিমিনাল অ্যাডভোকেট যারা থাকে। ডেভিলস অ্যাডভোকেট কি ক্রিমিনাল অ্যাডভোকেটের পার্ট? মানে ক্রিমিনাল লয়ার যারা থাকে না স্যার, সোজা কথা তাদের হ্যাঁ, সঙ্গে মানে তুলনা করা যায়। ওইটা কি ওই অতটা মানে সহজ না, একটুখানি আমাদের টুইস্ট আছে জানো তো, কিছু একটা টুইস্ট আছে। ডেভিলস অ্যাডভোকেট সম্ভবত ওই মানে জানা স্যার একটু কি বলবো, সোজা কথা বিচার ব্যবস্থার প্রতি যারা অ্যারোগ্যান্ট থাকে, যারা কোনো কিছুতে পিছিয়ে আসতে যায় না বিচার ব্যবস্থাকে ঠিকঠাক করার জন্য, তাদের যে কোনো স্টেপ নিতে রাজি থাকে, সেই ধরনের গুলোকে ডেভিল অ্যাডভোকেট মনে হয় বলে। না না, ধরো তুমি এরকম না, কি বলতো, মানে ধরো তুমি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, আমরা একসাথে আলোচনা করছি গ্লোবাল ওয়ার্মিং ইজ গুড অর ব্যাড। তুমি জানো যে গ্লোবাল ওয়ার্মিং ইজ ব্যাড, কিন্তু তুমি যখন গ্লোবাল ওয়ার্মিং কে গুড হিসাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা চালাবে, তখন তোমাকে বলা যেতে পারে ইউ আর প্লেইং দ্য রোল অফ দ্য ডেভিলস অ্যাডভোকেট। বুঝতে পেরেছো? তুমি মনে মনে বিশ্বাস করতে পারছো না যেটা বলছো, কিন্তু তুমি সেটা নিয়েই গলা ফাটাচ্ছ, এরকম হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট। তাহলে এবার এখানে কি হবে বলো? প্রথমেটা যাচ্ছে না? আমি তো বললাম স্যার একেরটাই হবে এরটা। হ্যাঁ তুমি সঠিক বলেছো, তুমি জানি তো। কাউন্টার আর্গুমেন্ট মানে আনপপুলার কাউন্টার আর্গুমেন্ট প্রোভাইড করছো, যে করে সে হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট। মানে বুঝিয়ে বলি, এই ইডিয়াম গুলো একটু বুঝিয়ে দিলে না মনে থেকে যায়। ধরো বলা যেতে পারে, কি বলা যেতে পারে, একটা উদাহরণ দ্বারা মনে করি। এই ধরো মিড ডে মিল, তুমি দেখেছো, তুমি জানো যে মিড ডে মিলে গরিব বাচ্চারা তারা অন্তত স্কুলে গিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে, তুমি মনে প্রাণে জানো। কিন্তু কোনো একটা আর্গুমেন্টে তুমি তার উল্টোটা, তুমি বলছো যে মিড ডে মিল খেয়ে একটা বাচ্চাদের ওয়েট বেড়ে যাচ্ছে, এত মানে খিচুড়ি ভাত খাচ্ছে ওয়েট বেড়ে যাচ্ছে, এইটা নিয়ে তুমি যদি লড়ে যাও, তার মানে সেটা ডেভিলস অ্যাডভোকেট হয়ে গেল। মানে আনপপুলার কাউন্টার আর্গুমেন্ট যদি তুমি দিতে থাকো, then you will be playing the role of devil's advocate. বোঝা গেছে what is the meaning of devil's advocate? Yes or no? ইয়েস স্যার। Okay. Today I saw 3 cubs in the wolf's dash. Dray, D-R-E-Y, dray, mount, ledge, layer, L-A-I-R. মানেগুলো জানতে হবে, দেখো কত ইন্টারেস্টিং। কি হতে পারে আগে তোমরা অপশন বলো, তারপরে দেখি কতটা কি জানো। ড্রে মানে কি? ড্রে মানে যা বেরিয়ে গেল, সরি। ড্রে মানে জানো, কারো আইডিয়া আছে? ড্রে মানে নেস্ট অফ স্কুইরেল। স্কুইরেল মানে আমরা সবাই জানি স্কুইরেলের যে বাসা তাকে বলে ড্রে। কাঠবিড়ালির বাসাকে বলে কি? কাঠবিড়ালির বাসাকে বলে ড্রে। আচ্ছা মাউন্ট কাকে বলে? মাউন্ট। ঢিপি, ঢিপিকে মাউন্ট বলে। হ্যাঁ কি না? ঢিপিকে মাউন্ট বলে তো, উঁচু জায়গাকে মাউন্ট, টপ। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে বলো একটু
কথা বলতে হবে, আমার ক্লাসে কথা না বললে ক্লাস হবে না, তোমাদের কথাতেই আমার ক্লাস, চুপ করে থাকলে হবে না। আচ্ছা, লেজ মানে কি? লেজ মানে কি? তোমার কোনো জানা আছে? না স্যার। ধরো পাহাড়ের লেজ মানে ওই একদম ধার, একদম উঁচু খাড়াই ধার। স্তর, স্তর অ্যাকচুয়ালি বাংলা মানে যাকে হচ্ছে আমরা- স্তর। হ্যাঁ, স্তর, যাকে আমরা ক্লিপ বলতে পারি, ক্লিপ, মাউন্ট ক্লিপ সেরকম। ঠিক। তাহলে কি হবে? লেয়ার। লেয়ারটা কি? এই যে উলফের যে থাকার মানে নেকড়ে যেখানে থাকে, মানে লেয়ার স্যার অ্যাকচুয়ালি বোঝা গেলে এখানে স্যার একদম নিচের লেভেলের যে স্তর। না সেটা হচ্ছে LAYER, লেয়ার। সেটা হচ্ছে লেয়ার মানে স্তর। ও সরি স্যার, সরি, আমি স্পেলিং এই যে আছে একটা লেজ মানে ক্লিপ, সরি স্যার, আমি স্পেলিংটা একদমই দেখিনি স্যার। LAIR, এই লেয়ার লায়ার যাই বলো না কেন, সেটা হচ্ছে নেকড়ের যে গুহা, হ্যাঁ নেকড়ে স্যার, যেখানে থাকে তাকে নেগড়ের বলা হয় নেগড়ের আবাসস্থলটা। আবাস, বাসস্থান, আবাসস্থল, যেটা তাকে বলা হয় LAIR। তাহলে এখান থেকে আমরা আমি কতগুলো ওয়ার্ড রং জানলাম। কমেন্ট করলাম। না না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। তুমি এই ওয়ার্ডটা ভুলবে না জীবনে, মিলিয়ে নেবে আমার কথা। এই যে একটা গল্প তৈরি হলো না, তুমি ভুল বললে, লেয়ার ভেবে তুমি স্তর বললে, আলটিমেটলি LAIR, লেয়ার মানে উল্পের থাকার জায়গা, তুমি এটা ভুলবে না। আমাদেরকে ছবির মতো গল্প তৈরি করতে হবে এই কঠিন কঠিন জিনিসগুলো মনে রাখার জন্য, তাহলেই মনে থাকবে। ওকে, তাহলে এখানে কি হয়ে গেল? 3 কাপস ইন দা উলফস, LAIR, লেয়ার। তাহলে এখানে আমরা 3টে ওয়ার্ড 4টে ওয়ার্ড সম্পর্কে জানলাম। এগুলোকে পড়তে হবে বাড়িতে মাঝে মাঝে, উল্টো উল্টো দেখতে হবে কম থাকতে থাকতে। একদিকে আমরা গ্রামার শিখতে শিখতে যাব, একদিকে এরকম ওয়ার্ড তৈরি করতে করতে যাব, যেগুলোকে আমাকে জানতে হবে। তোমাদের মধ্যে কতজন, আমি একটুখানি এখান থেকে বেরোই, তোমাদের কারা কারা আছো দেখি, আদেও আছো কিনা সেটাও জানি না। আমি কি 2-3 জনকে নিয়ে ক্লাস করছি, না সবাই আছো দেখি? না, এই তো মোটামুটি আছে সবাই। বলো তোমাদের মধ্যে কতজন এই LAIR, লেয়ার কথাটার মানে তোমরা জানতে? যারা জানতে তারা লেখো, বা তারা তারা ওকে লেখো, ওকে। যারা জানতে LAIR মানে হচ্ছে উলফের থাকার জায়গা, তারা ওকে লেখো। পূজা লিখেছে, জ্যাক লিখেছে, জ্যাক এ ফ্লাইট। আচ্ছা, আর 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 ওকে চাই আমার, দেখি। দুজনের কাছ থেকে ওকে পেয়েছি, হাত তুললে হবে না। দুজনের কাছ থেকে ওকে পেয়েছি। আর কে কে জানতে? ভবেশ জানতে, ভবেশ জানতে LAIR, লেয়ার মানে উলফের থাকার জায়গা। ভবেশ? হ্যাঁ স্যার। আচ্ছা, আর অন্যগুলো, অন্য ওয়ার্ডের মানেগুলো সবগুলো মানে জানতে? না স্যার, সব জানতাম না। হুম, সেই তার মানে আমাদেরকে, আমি কি বললাম একটু আগে, প্রথমে ক্লাস শুরু করে যে কি বলে, যে আমাদের যদি শেখার ইচ্ছাটা থাকে, তাহলে দেখবে শেখার জিনিসপত্র আমাদের সামনে এসে পড়েছে। এই PDF গুলো যখন আমরা শেয়ার করব, মাঝে মাঝে তোমাকে খুলে খুলে দেখতে হবে এর মধ্যে কি আছে, তাহলেই হয়ে যাবে। চলো, দ্য টিচার গেভ আ পারসপিকুয়াস explanation of the legal matter. Synonym of the underline word. Perspicuous explanation এর মানে কি? লিগ্যাল ম্যাটার, লিগ্যাল আইনগত কোনো ম্যাটারের কোনো একটা ব্যাখ্যা দিয়েছে টিচার, সেটা কি ব্যাখ্যা? প্রথম যে অপশনটা আছে DREARY, ড্রেয়ারি, এর মানে কি? কে বলবে দেখি, আনমিউট করে বলে শোনাও, এর মানে কি? 3 গুনবো, 1 2 3। এর মানে হচ্ছে বোরিং। মনে থাকবে ড্রেয়ারি মানে কি বললাম? ড্রেয়ারি মানে কি বলো? বোরিং। বোরিং। আচ্ছা, অ্যাবস্ট্রাস বা অ্যাবস্ট্রুস, ABSTRUS, অ্যাবস্ট্রুস এই কথাটাকে নেবে, প্রথম পার্টে একটু স্পেলিং এর গন্ডগোল থাকতে পারে। ABSTRUS, অ্যাবস্ট্রুস মানে কি? ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন। নেক্সট কি অপশন আছে? এসোটারিক। এসোটারিক মানে কি?
এসোটারিক মানে, এটাকে একটু বাংলা লিখে রাখছি, কিছু সংখ্যক মানুষ বুঝতে পারবে, সবাই না। ঠিক আছে? আর লুসিড মানে খুব স্বচ্ছ। সহজ, হ্যাঁ স্বচ্ছ, খুব সহজ, একদম লুসিড হয়ে, মানে কোনো মানে বুঝতে পারছো না এরকম নেই, সবটা বুঝতে পারছো যা যা বোঝানো হচ্ছে। তোমরা আগে আমাকে উত্তর দাও। আমি এতক্ষণ পর্যন্ত প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে, যা যা কথা বলেছি, যেভাবে বোঝানোর চেষ্টা করছি, সবাই কি সবটা বুঝতে পেরেছো কি পারোনি? আনমিউট করে রিপ্লাই করো, বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ সেটা স্যার। সেটা তাহলে আমার যে ব্যাখ্যাটা, সেটা অ্যাবস্ট্রুস এক্সপ্লেনেশন না লুসিড এক্সপ্লেনেশন তোমাদের কাছে, বলো? লুসিড স্যার। মানেটা বুঝতে পেরেছো, মনে থাকবে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার অ্যাকচুয়ালি এই অপশন গুলো থেকে আমি বুঝবো কি করে কোনটা হবে? এই পার্সপিকিউয়াস কঠিন হতে পারে, সহজ হতে পারে। আমি পার্সপিকিউয়াস এর মানে ধরো জানি না, কিন্তু আমি এই ওয়ার্ড গুলোর মানে ধরো আমি জানি, লুসিড মানে জানি, ড্রিয়ারি মানে বোরিং জানি। তাহলে একই টাইপের কিছু ওয়ার্ড একদিকে আছে আর একটা ওয়ার্ডের মিনিং অন্যদিকে আছে। তোমরা এখান থেকে বলো কোনটা হচ্ছে পার্সপিকিউয়াস এর মানে। ধরো বলে দিলাম এই মানে, তারপরে উত্তর আমাকে বলো কোনটা হবে। যখন কোনো ভেরি ডিফিকাল্ট ভাবে যদি কেউ বোঝায়, একটা ক্লাসের সব বাচ্চা কি সেটা বুঝতে পারবে, না কিছু সংখ্যক বাচ্চা হয়তো বুঝতে পারে, কিছু সংখ্যক পারবে না? কি হবে যদি কেউ ডিফিকাল্ট ওয়েতে বোঝায়? যদি খুব কঠিন করে, ধরো আজকে আমি বাংলা কথা ইউজই করলাম না, পুরোটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বোঝালাম, সেটা কি তোমাদের কাছে কি খুব সহজ হতো, না কিছু সংখ্যক হয়তো 10 জন হয়তো বুঝতে পারতো, বাদ বাকি 20 জন হয়তো বুঝতে পারতো না? কি হতো যদি আমি পুরোটা ইংলিশে বলতাম? উত্তর দাও। না স্যার, কঠিন। কঠিন হতো। তাহলে বি আর সি এর মধ্যে কি সম্পর্ক আছে দেখতে পাচ্ছ? মানে বি ওয়ার্ডটা যেটা অ্যাবস্ট্রুস, ভেরি ডিফিকাল্ট, আর এসোটারিক, দুটোর মধ্যে কি কোথাও একটু সম্পর্ক রয়েছে, যে অ্যাবস্ট্রুস এক্সপ্লেনেশন হলে সেটা এসোটারিকও হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ওটা মানে ভেরি ডিফিকাল্ট যে কনভারসেশন গুলো আছে সেগুলো এসোটারিকও হতে পারে। হতে পারে। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। তার মানে দুটোই বাদ দিয়ে দেবো। অপশনে যদি একই মিনিং এর অপশন আমরা পাই, দুটোকেই বাদ দিয়ে দেবো। কারণ কোনটাকে নেবো? এখানে তো আর এ বি না বি সি না সি ডি এরকম তো নেই, একটা চুজ করতে হবে। তাহলে দুটো অপশনের মানে যদি একই হয় বা একই দিকে চলে যায়, সেই দুটোকে আমরা বাদ দিয়ে দেবো। এবার যদি খুব ভেরি ডিফিকাল্ট ওয়েতে যদি কেউ বোঝায়, সেটা কি বোরিং হবে না শুনতে দারুণ লাগবে, বলো? বোরিং। তাহলে এ বি সি একদিকে চলে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো তিনটেকে রাখবো না বাদ দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো স্যার। বাদ দিয়ে দেবো। তাহলে উত্তর কি আছে? ডি। এই দেখো এখানে লেখা আছে, ড্রেয়ারি হচ্ছে বোরিং, আর অ্যাবস্ট্রুস এসোটারিক যেটা, সেটা হচ্ছে মিস্টেরিয়াস, সেটা কঠিন করে। মিস্টেরিয়াস মানে ওর মধ্যে ধাঁধা রয়েছে, মানে বোঝা যাচ্ছে না। রহস্যময়। হ্যাঁ, রহস্যময়। দাঁড়াও, এটাকে একটু সরিয়ে দিতে হবে, নাহলে তোমাদের পরে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, 7 হলো, 10 পর্যন্ত যাবো আজকে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ নট সিমিলার ইন মিনিং টু দ্য আদার গিভেন ওয়ার্ডস। হ্যাঁ, আচ্ছা, একটা ওয়ার্ডের মানে বের করতে হবে যে ওয়ার্ডের মানেটা অন্য ওয়ার্ডগুলোর সাথে যাবে না মিনিং এর দিকে। কনান্ড্রাম, কোয়ান্ড্রারি, ডিলেমা, রিগ্রেশন। তোমরা আগে বলো কঠিন শব্দ কি সহজ শব্দ? বুঝতে পারছি। কোনান্ড্রাম ওয়ার্ডটা কি জানা আছে? দেখো স্যার এই ওয়ার্ডগুলোকে পহেলিকা। কোনান CONUNDRUM মানে কি বললে বলো? প্রহেলিকা। ওটার মানে কি? স্যার পহেলিকা মানে কি বলা যায়? কোনান্ড্রাম মানে হচ্ছে একটা কনফিউজিং প্রবলেম।
একটা সমস্যা, যে সমস্যার মধ্যে আবার কনফিউশন রয়েছে, মানে একটা ওই ধাঁধা টাইপের আর কি। মনে থাকবে? কঠিন শব্দ কিন্তু, মানে খুবই ডিফিকাল্ট একটা প্রবলেম, সমস্যাটা খুবই যখন গভীর হয়। অনেক সময় দেখবে লাইফে এরকম প্রবলেম আসে, কি করবে বুঝে ওঠা যায় না, সেটা হচ্ছে কনন্ড্রাম টাইপের প্রবলেম। আচ্ছা, এটা না একটা গেল। আচ্ছা, কোয়ান্ডারি মানে কি? জানো কোয়ান্ডারি মানে? দোদুল্যমান মানে কি, মানে টু বি অর নট টু বি, হ্যামলেটের ভাষায় টু বি অর নট টু বি মানে একটা ডিলেমা রয়েছে, পরের লাইনের ডিলেমা আছে, ওই একই মানে ডিলেমা। ডিলেমা উভয় সংকট। উভয় মানে উভয় সংকট ঠিক না, মানে নিজের মধ্যে কনফিউশন রয়েছে আর কি, ওই এটা করব না করব না। ধরো ফর্মটা ফিল আপ করবো কি করবো না, মাঝে মাঝে মনে হচ্ছে না ফিল আপ করি, মাঝে মাঝে মনে হচ্ছে ফিল আপ করি না। মানে সিরিয়াস নয়, সিরিয়াস নয় নয়, মানে নিজের মধ্যেই কনফিউজ আছে স্যার। কনফিউশন রয়েছে। আচ্ছা, পরে আছে রিগ্রেশন। রিগ্রেশন মানে কি? স্যার ওটাকে কি সেলফ কনফিউশন বলতে পারি? কনফ্লিক্ট হ্যাঁ, কনফ্লিক্ট হতে পারে, ঠিক আছে, কনফ্লিক্ট, দ্বন্দ্ব। আচ্ছা, রিগ্রেশন মানে কি? রিগ্রেশন মানে তো আর কি ওই মানে ভুলবশত ক্ষমা চাওয়া এরকম কিছু? না, মানে ফিরে যাওয়া, রিটার্ন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজের জায়গায় আবার যদি পুনরায় ব্যাক করে যাওয়া। এখন যদি আমরা চাইল্ডের অবস্থায় আমরা কি সব করেছি বা যা যা আনন্দ করেছি, খেলেছি, মানে রিগ্রেশন টু আওয়ার চাইল্ডহুড, সেই রকম হতে ব্যাক করে যাওয়া আর কি, ব্যাকে গিয়ে ভাবা। তাহলে এখানে যত রকমের ওয়ার্ড হলো, কোন ওয়ার্ডটা অন্যগুলোর সাথে যাচ্ছে না? কনফিউজিং প্রবলেম যদি হয়, তার মধ্যে ডিলেমা থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে এখানে কি হয়ে গেল? কোনটা? রিগ্রেশনটাই হবে। রিগ্রেশনটাই তাহলে হবে। দাঁড়াও, এটাকে সরাই। স্যার বলছি বলো। যে ওই রিগ্রেশনটাকে কি এরকম হতে পারে, মানে পুরনো স্মৃতি যেটা খুব ভালো স্মৃতি সেটাকে আমরা ইয়েও বলি, মানে নস্টালজিয়া যেটাকে বলি। হ্যাঁ, না, নস্টালজিয়া তুমি বা রিগ্রেশনটা কোথায় করছো তার উপরে তো নির্ভর করছে, মানে আচ্ছা 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 কি বিষয়ে রিগ্রেশনটা করছো, দ্যাট ডিপেন্ডস অন ইউ। হ্যাঁ এখানে না একটু দেখছি। ও আচ্ছা, ওটা এরকম ছিল। ওকে, এই যে এই রিগ্রেশনের কিন্তু আরেকটা রকমের মিনিং থাকতে পারে, ওই রিলেটেড, সেটা হচ্ছে অধঃপতন। অধঃপতনটা থেকে একই রকম, মানে ধরো উন্নতি যদি হয়, সেটা কি রিটার্নিং ব্যাক হয় না সামনের দিকে এগিয়ে যায়? বলো, একটু কানেকশন রয়েছে এর মধ্যে, এখনই বুঝতে পারবে। সামনের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, সেই রকম রিগ্রেশন মানে ওই কামিং ব্যাক একরকম যেরকম হয়, তার সাথে আবার কি হয়, ডিজেনারেশন হয়, একটু খারাপ দিক হয়ে যায়, ফেলিয়ার হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। আবার উল্টো দিক থেকে এই কোয়ান্ডারি, ডিলেমা সবগুলো যেগুলো লিখে দিলাম, মিস্ট্রি, চ্যালেঞ্জ, প্রবলেম, পাজল, এগুলোকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে উত্তর হবে রিগ্রেশন, কারণ তিনটে ওয়ার্ডের সাথে এটা যাচ্ছে না। দাঁড়াও, আই প্রেজেন্টেড আ ড্যাশ অফ ফ্লাওয়ার্স টু দ্য চিফ গেস্ট। বানান বলতে হবে, আমরা যে আরেকটা বোকে অফ ফ্লাওয়ার্স বলি, এই বোকে বানানটা কি বলতে হবে, কোনটা হবে?
চারেরটা স্যার। স্যার লাস্ট অপশনটা হবে। লাস্ট অপশনটা হবে খুব সহজ, BOUQUET। এই অপশন না দিয়ে যদি বানান জিজ্ঞেস করতাম, আমি ড্যাম শিওর তোমাদের মধ্যে অনেকে আছে যারা বানানটা বলতে পারতো না। এটা স্বাভাবিক। তাহলে আমাদেরকে এই সহজ সহজ বানানগুলোকেও কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। যেমন কে বলতে পারবে ভ্যাকুম বানান কি? ভ্যাকুম বানান বলো, কে পারবে? স্যার VACCUM। না, তাহলে ডবল ইউ। আমি যখন আমার আচ্ছা। গ্রাজুয়েশনের ফার্স্ট ডে, আমার গ্রাজুয়েশন ইংলিশ অনার্সের ফার্স্ট ডেতে স্যার এলেন, এসে আমাদেরকে কয়েকটা বানান লিখতে দিলেন, শেক্সপিয়ার, ভ্যাকুম ইত্যাদি ইত্যাদি। সেই ভ্যাকুম বানান সেই দিন থেকে 2000 কত সালে আমার গ্রাজুয়েশন শুরু হলো, 6 মনে রেখেছি। VACUM, তোমরা ক্রস চেক করে নিতে পারো, যত জায়গায় চেক করতে পারো। ভ্যাকুম হচ্ছে ডবল ইউ, ভ্যাকুম। মানে দীর্ঘ উ আছে, ডবল ইউ হয়ে যাবে ওখানে। আমরা উচ্চারণটা ভ্যাকুম করতে গিয়ে ডবল সিতে চলে যায়, ভ্যাকুম না, ভ্যাকুম, ভ্যাকুম। ঠিক আছে, চলো মনে রাখবে এটা। লাস্ট কোশ্চেন করবো আজকে, আর গলা দিচ্ছে না, ডেমো ক্লাসে এটাই যথেষ্ট আমার মনে হয়। তারপরে তোমাদের সাথে গল্প করব, যদি কারো কিছু জানার থাকে জানতে পারো। ঠিক আছে, আচ্ছা। দ্য অ্যান্টোনিম অফ অ্যালট্রুইস্ট ইজ, অ্যান্টোনিম অফ অ্যালট্রুইস্ট ইজ ফিলান্থ্রপিস্ট, মেগালম্যানিয়াক, ইগোইস্ট, ট্রাস্টওয়ার্দি। কি মনে হয়, অ্যালট্রুইস্ট মানে কি জানা আছে? কঠিন শব্দ, এগুলো সব ওই সিনোনিমের মধ্যে আছে। আমরা যে সিনোনিম করব, ওয়ার্ড স্টক করব, তার মধ্যে এই সমস্ত ওয়ার্ড রয়েছে। এক কথায় প্রকাশের মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি ভুলে গেছি, কিন্তু ওটা বলিয়ে দিলাম। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটার বড় এরিয়া। ফিলান্থ্রপিস্ট কাকে বলে, ইগোইস্ট কাকে বলে? ঠিক আছে, দেখে নাও। আনসার সি, ইগোইস্ট। মানে অ্যালট্রুইস্টের উল্টোটা হচ্ছে ইগোইস্ট হবে। অ্যালট্রুইস্ট মানে হচ্ছে আনসেলফিশ, ফিলান্থ্রপিস্ট মানে যে সবার ভালো চায়, বেনিফ্যাক্টর, সবার উপকার চায়, উপকার করতে চায়। মেগালম্যানিয়াক মানে হচ্ছে ক্ষমতার লোভী, যে সারাক্ষণ ক্ষমতা চায়, পাওয়ার চায়, তাকে পাওয়ার ছাড়া সে কিছু বোঝে না। মেগালোম্যানিয়াক তাকে বলা। ইগোইস্ট মানে হচ্ছে সেলফিশ, নিজের মধ্যে থাকতে চায় সারাক্ষণ, নিজের মধ্যে আমি স্বার্থপর সেলফিশ। কিন্তু ইগোইস্ট হচ্ছে খুব মানে নিজের ইগোতে, মানে সেলফিশ কথাটা একদম ডিরেক্ট ভাবা দরকার নেই, একটু চেঞ্জ করে নাও। ইগোইস্ট মানে হচ্ছে নিজের ভেতরে যে ভাবনাটা রয়েছে তাকে সর্বশ্রেষ্ঠ ভাবনা বলে, এবং সে নিজের দাম্ভিকতার পরিচয় দেয়, সবসময় নিজেকে নিয়ে দম্ভ করে বা অন্যের উপর চাপিয়ে দেয়। সহজেই বলা যায় থাকে। হ্যাঁ, ওই একই কানেকশন রয়েছে। ট্রাস্টওয়ার্দি মানে যাকে তুমি ভরসা করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে 10টা কোশ্চেন। এটা আপাতত এখানটা স্যার, হুম ওই যে যেটা আপনি ওই অ্যাডভোকেটের ওই কোশ্চেনটা যেটা বলেছিলেন, ওটার এক্সাম্পল হিসাবে ওটা কি ধরা যেতে পারবে? যে ওই যে জলি এলএলবি সিনেমাতে অক্ষয় কুমার যেটা করেছিল, মানে বিরোধী পক্ষ হয়ে যে লড়েছিল, হ্যাঁ, ওই অ্যান্সারটা কি দেওয়া যেতে পারে? বিরোধী পক্ষ কার সাথে কি বিরোধী পক্ষ হয়ে লড়েছিল বলো? মানে যে একটা মেয়ের সম্পর্কে, মানে মেয়েটাকে কেন খুন করা হয়েছে সেই বিষয়ে সেই বিষয়ে না লড়ে, মানে ও করেছিল কি, যারা মানে অপোনেন্ট যারা বিরোধী পক্ষের যারা আর কি উকিল আছে, তাদের টাকা দিয়ে, মানে তারা টাকা খাইয়ে তাদের কেসটাকে জিতিয়েছিল। না, এই তোমার কি মনে হয় সে মনে প্রাণে বিশ্বাস করে এক, আর সে উল্টো দিকে লড়ে গেল এক? এটা কি তোমার মনে হয়েছে ক্যারেক্টারটাকে দেখে? আমি জানি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, তুমি কি সেটা জানো? উত্তর দাও। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, তুমি জানো সেটা? না, সেটা তো ভুল। ভুল তো, আমিও জানি ভুল, কিন্তু আমি লড়ে যাবো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। সেটা হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট। আচ্ছা, বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। চলো, বলছি যে 4 নম্বর কোশ্চেনটা যারা লিভ করে যাচ্ছ তারা অ্যাটলিস্ট একটু ফিডব্যাক দিয়ে লিভ করো,
হ্যাঁ, ভালো লাগবে, স্যারেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আমি আছি আপাতত। হ্যাঁ বলো, কে কি বলছিলে বলো। শুভমিতা না কে কি বলছি বলছিল? স্যার নেক্সট ক্লাস কি হবে? নেক্সট ক্লাস, দারুণ লাগলো, সৈকত লিখেছে দারুণ লাগলো, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস বলতে এটা আজকে ডেমো ক্লাস হলো। শান্তনু স্যার যে তোমাদেরকে লিংক দিয়েছে, সেই লিংক যিনি দিয়েছেন সেই স্যারের সাথে যোগাযোগ করবে। স্যার ব্যাচ করবেন, কিভাবে ব্যাচ করবেন সেটা স্যারের মাথা থেকে আসবেন। এবার ব্যাচ তৈরি হয়ে পরের ক্লাসের দিকে আমরা এগোবো একদম সিস্টেমেটিক ওয়েতে। যা যা আজকে প্রমিস যা যা করেছি সেগুলোকে পূরণ করার দায়িত্ব আমার, এটুকু বলতে পারি। হ্যাঁ স্যার, গ্রামার গুলো মানে প্রবলেম হচ্ছে অনেক। সে অনেকদিন প্র্যাকটিস নেই না, 6 বছর হয়ে গেছে এখনো প্র্যাকটিস করিনি, তো প্রবলেম হচ্ছে অনেক। আমি প্রথম থেকে যা যা বলেছি তার মধ্যে তোমার এই প্রবলেমের সলিউশন আমি দিয়েছি কি দিইনি? স্যার দিয়েছেন। তাহলে কোনো চিন্তা করার কিছু নেই, কারণ আমরা একদম টেন্স থেকে শুরু করে সমস্ত কিছু করব, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো হ্যাঁ কারণ, স্যার, থ্যাংক ইউ। কোনো ভয় পাওয়ার কোনো কারণ। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো জানে, টেন্স জানে, ভয়েস জেনারেশন জানে, কিন্তু আমার ক্লাসে সবাই সমান। যে জানে তাকেও চুপ করে শুনতে হবে বা বুঝতে হবে, কারণ তুমি যদি জেনে গেছো বলে ফেলেছো খুব মুশকিল। আমার ইএমএস এর ইতিহাসে, ইএমএস যতদিন আমি ক্লাস নিচ্ছি তার ইতিহাসে একটি ক্যান্ডিডেট ছাড়া কারোর এখনো পর্যন্ত কেউ ওই ইগোইস্ট লেভেলে যেতে পারবে না বা ভাবতে পারবে না যে স্যার আমি কিন্তু এটা জানি, আমাকে জিজ্ঞেস করুন। একজনকে আমি পেয়েছিলাম, আমি আর নাম বলছি না এখানে, তার অসম্ভব ভালো নলেজ, মানে যে কোনো পরীক্ষা ক্র্যাক করার জন্য সে প্রস্তুত। তাকে আমি বলতে পারি যে ইউ আর রেডি, ইউ গো অ্যান্ড ক্র্যাক দ্য এক্সাম। সেই জায়গায় তোমাদেরকে যেতে হবে। নামই বলে দিয়েছি, তার নাম শিউলি। শিউলি নেই সম্ভবত এখানে। সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে, কারণ তার কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি। কিভাবে জানা জিনিস হওয়া সত্ত্বেও কিভাবে পেশেন্স রেখে ক্লাস করতে হয় তার থেকে শিখেছি। আর সে জানে, আমি জানি সে জানে, কিন্তু আমি ধরো সহজ জিনিস বোঝাচ্ছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বোঝাচ্ছি, সে কিন্তু মন দিয়ে আছে, সে কিন্তু উত্তর দিচ্ছে। ওই জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? চলো, আর কার কি বলার থাকলে বলো। আর কারো কিছু বলার থাকলে চলো, বলার কিছু নেই যেহেতু। সবাইকে গুড নাইট, ভালো থেকো, দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে। চলো টাটা, বাই, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট।